হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিডিপি সিম্পলিফাইড বাই মৌমি। গতদিন আমরা পড়েছিলাম শিখনের পার্ট 1, সেখানে আমরা দেখেছিলাম শিখন কাকে বলে এবং তার কি কি বৈশিষ্ট্য। আজকে আমরা জানতে যাচ্ছি কি শিখনের পার্ট 2তে শিখনের নীতিসমূহ মানে প্রিন্সিপালস অফ লার্নিং, অবজেক্টিভস অফ লার্নিং মানে শিখনের কি কি উদ্দেশ্য হতে পারে এবং শিখনের মাত্রাসমূহ বা কোন কোন ডাইমেনশনে শিখন হতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব। তো আসুন তাহলে ভিডিও শুরু করা যাক। নীতিসমূহ দিয়ে আজকে আমরা শুরু করব। দেখুন, শিখন এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়া আমাদের আচরণকে পরিবর্তন করে, সেটা আমরা জেনে বুঝে করি বা আমরা অজান্তেই করি। শিখন কিন্তু সবসময় আমাদের জীবনে চলতে থাকে। আমরা আগেই জেনেছিলাম শিখন কি জিনিস না, সারা জীবন ব্যাপী চলতে থাকা একটা বিষয়, সার্বভৌমিক একটা বিষয়। তাহলে শিখন যে চলে সেগুলো আমরা চাই বা না চাই কিছু নীতি অনুসরণ করেই কিন্তু চলে। সে কিন্তু নিজের ইচ্ছা মতো চলে না, তাকেও নির্ধারণ করার কিছু নীতি আছে। কি সেই নীতিগুলো? প্রথমত হচ্ছে যে দেখুন, একটা মানুষ শিখতে গেলে প্রথম আমরা যখন ধরুন আমরা স্কুলে পড়াচ্ছি বা আমরা কখনো নিজেরাও পড়েছি, আমরা যেদিনকে মন থেকে খুব খুশি হই কোনো একটা চ্যাপ্টার যেটা স্যার শেখাচ্ছে খুব ইন্টারেস্টিং ভাবে শেখাচ্ছে, তখন কিন্তু আমাদের মধ্যে সেটা শেখার আগ্রহটা অনেক বেশি হয়। যেখানে আমরা কোনো রিয়েল লাইফ, ধরুন কোনো ভূগোলের টিচার জিওগ্রাফি পড়াতে এলেন, উনি সাথে করে একটা গ্লোব নিয়ে এলেন, উনি সাথে করে একটা ভারতবর্ষের ম্যাপ নিয়ে এলেন, পশ্চিমবঙ্গের ম্যাপ নিয়ে এলেন, নদ নদীর ছবি নিয়ে এলেন। যখন ওগুলো নিয়ে আসতেন না, আমাদের ভীষণ মন থেকে খুব উৎসাহ লাগতো। কিন্তু যখনই সেটা একটা অঙ্কের পিরিয়ড হতো আর খুব বোরিং লাগতো, স্যার শুধু বোর্ডে এসে শুধু শুধু অঙ্কগুলো করাতে থাকতেন, সূত্র মুখস্থ করাতে থাকতেন, আর আমাদের ভালো লাগতো না, দেহ মন থেকে আমরা প্রস্তুত হতে পারতাম না। তাহলে কি দরকার? একটা ফলপ্রসূ শিখন হতে গেলে প্রথম যে জিনিসটা দরকার সেটা হলো প্রস্তুতি, প্রস্তুতির নীতি। শিখন ফলপ্রসূ তখনই হবে যখন সেটি প্রস্তুতির নীতি মন গ্রহণ করবে, প্রস্তুতির নীতিকে যখন সে মেনে চলতে পারবে। প্রস্তুতির নীতিকে ইংরেজিতে কি বলা হয়? প্রিন্সিপাল অফ রেডিনেস। প্রস্তুতির নীতি বা প্রিন্সিপাল অফ রেডিনেস কি বলছে না, দেহ মন থেকে আমাদের প্রস্তুত হতে হবে। দেহ এবং মন, দেহ মানে আমাদের শারীরিক দিক থেকে সুস্থ হতে হবে। যদি কোনো কারণে এরকম হয় যে আজকে ক্লাস করানোর সময় আমি শারীরিকভাবে সুস্থ অনুভব করছি না, বা কেউ হয়তো এই ক্লাসটা করছে তখন সে শারীরিকভাবে সুস্থ নয়, তাহলে কি আজকে যে শিখনটা আমি শেখানোর চেষ্টা করছি, যে পড়ানোটা আজকে হচ্ছে, সেটা কি তার মাথার মধ্যে সঠিকভাবে ঢুকবে? নিশ্চয়ই ঢুকবে না। আমার ক্ষেত্রেও তাই, সকলের ক্ষেত্রেই তাই, স্কুলের ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও তাই। এবং দেহ হয়তো সম্পূর্ণরূপে সুস্থ আছে, কিন্তু কোনো মানসিক অশান্তির মধ্যে, অবসাদের মধ্যে এই মুহূর্তে আমরা পড়ে আছি, মানসিক দিক থেকে হয়তো আমরা প্রস্তুত হতে পারছি না। হয়তো এমন একটা টপিক আজকে পড়ানো হচ্ছে যে প্রথম ভিডিওটা দেখেনি, তার কাছে দ্বিতীয় ভিডিওটা দেখাটা দেখে বোঝাটা হয়তো একটু চ্যালেঞ্জিং হতে পারে। তাহলে কি আমরা বুঝবো না সে মনের দিক থেকে কিন্তু প্রস্তুত নয়। আর মনের দিক থেকে যদি একটা ব্যক্তি প্রস্তুত না হয়, তাহলে কিন্তু শক্তিশালী শিখন বা দৃঢ় শিখন কিন্তু কখনোই সম্ভব না। তাই শিখনকে বেশি করে ফলপ্রসূ করতে গেলে, কার্যকরী করতে গেলে আমাদের এই প্রস্তুতির নীতিকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার গেল প্রস্তুতির নীতি। আমি দেহ মন থেকে প্রস্তুত হয়ে গেলাম, এরপর আমাদের কি করতে হবে? আমাদের অনুশীলন করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? অনুশীলনের নীতিকে মেনে চলতে হবে। অনুশীলনের নীতি মানে কি? ইংরেজিতে এটাকে বলা হচ্ছে প্র্যাকটিস। কি বলা হয়? প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আমরা এই কথাটা কিন্তু খুব প্রচলিত কথা, যেটা আমরা বারবার শুনে থাকি বা জীবনে হয়তো অনেকবার ব্যবহার করেছি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে কি আমাদের সবসময় এরকম না যে হেরিডিটি থেকে আসা কোনো স্কিল একমাত্র সেখানেই আমরা পারফেক্ট হতে পারবো, তা কিন্তু না। একটা ভালো এনভায়রনমেন্টে বারবার প্র্যাকটিসের মধ্যে দিয়ে কিন্তু একটা যে কোনো জিনিসকে আমরা মাস্টারি ওরিয়েন্টেড গোল হিসাবে তাকে যদি নিতে পারি, তাহলে কিন্তু সেখানে আমরা মাস্টারি হাসিল করতে পারবো। তাহলে আমাদের প্রথমত দেহ মন থেকে যে কোনো জিনিসকে শেখার জন্য প্রস্তুত হতে হবে এবং তারপর বারবার সেই জিনিসটাকে আমাদের প্র্যাকটিস করতে হবে। যেরকম একটা বাচ্চা ছেলেকে যখন অ শেখানো হয়, প্রথম তাদেরকে আমরা হাতে ধরে অ লিখতে এভাবে শেখাই। আমরা হয়তো স্লেটের মধ্যে লিখে দিলাম আর তাদেরকে বললাম তোমরা এটার উপরে বোলাতে থাকো। আমরা তাদের হাত দিয়ে এভাবে বারবার বোলাতে থাকি, বারবার এটার উপরে হাত দিয়ে বোলাতে থাকি। তারপরে একটা সময় তাদের হাত আমরা ছেড়ে দিই, তখন তারা আধো কোনোভাবে তারা হয়তো গোলাটা পাকায়, তারা গোলাটা হয়তো উল্টো দিকে এইভাবে পাকিয়ে দিল। কিন্তু তাদেরকে যত আমরা প্র্যাকটিস করার সুযোগ দেবো, তত কিন্তু আমাদের ক্ষেত্রে কি জিনিসটা হবে? আমাদের ক্ষেত্রে জিনিসটা অনেক সহজ হবে। যত আমরা প্র্যাকটিস করবো, জিনিসটা আমাদের ধাতস্থ হতে থাকবে, আমাদের গ্রস মোটর স্কিল, ফাইন মোটর স্কিল সেখানে ডেভেলপ হতে থাকবে, মাসেল মেমোরি বিল্ড হবে। তার জন্য কি করা দরকার? বারবার অনুশীলন করা দরকার। তো অনুশীলনের নীতি যখন আমরা গ্রহণ করলাম, ধরুন প্রথমে আমরা দেহ মন থেকে প্রস্তুত হলাম একটা জিনিসকে শিখবো বলে, যখন সেটা শিখবো বলে প্রস্তুত হলাম, তারপর সেই জিনিসটা নিয়ে আমরা প্র্যাকটিস করতে শুরু করলাম। বারবার আমরা যখন প্র্যাকটিস করতে থাকবো, তখন সেখান থেকে কিছু না কিছু তো একটা ফল আসবেই। সেটা কি বলা হচ্ছে? ফল ভোগের নীতি। ফল ভোগের নীতি কি বলছে? যে ফলাফলটা আমরা পাবো বারবার প্র্যাকটিস করার মাধ্যম দিয়ে, যে ফলটা একজন শিক্ষার্থী গ্রহণ করলো, যে চোখের সামনে সে দেখতে পেলো, সেই ফলটা যদি আনন্দদায়ক হয়, আনন্দদায়ক ফল যদি পাওয়া যায়, এর ইকুয়াল টু কি? শক্তিশালী শিখন।
শক্তিশালী শিখন মানে কি, শিখন প্রক্রিয়াটা তার মানে খুব ভালোভাবে হয়েছে, চট করে সে শিখন প্রক্রিয়াটা কিন্তু আমরা ভুলবো না। ঠিক যেরকম ধরুন আমি হয়তো কোনো একটা বাচ্চাকে বা কোনো একটা শিক্ষার্থীকে হয়তো বলা হলো তুমি যদি আজকে এই অঙ্কটা করতে পারো, বা তুমি যদি আজকে পশ্চিমবঙ্গের সবকটা রাজ্যের নাম বলতে পারো, বা তুমি যদি আজকে বানান করে কোনো একটা কথা লিখতে পারো, তাহলে তোমাকে আমি একটা চকলেট দেবো, তোমাকে হাতে আমি একটা চক দেবো, তোমাকে আজকে আমি হয়তো একটা পেন দেবো। এই যে সে একটা মনের মধ্যে আনন্দ পেলো যে হ্যাঁ আজকে মাস্টারমশাই তাহলে আমাকে একটা পেন দেবে বলেছে, কি আজকে আমাকে একটা চক দেবে, কি চকলেট দেবে বলেছে, যখন সে এই জিনিসটা চোখের সামনে দেখতে পেলো না, তখন সে যে টাস্কটা তাকে দেওয়া হয়েছে সে খুব আনন্দের সাথে টাস্কটা করলো। আর যখন সে একবার সেই টাস্কটা পেরে গেল সবার সামনে, তখন কিন্তু সে জীবনে ওই জিনিসটা কোনোদিন ভুলবে না। সেই রাজ্যের নামই বলুন, সে বানানটাই বলুন, বা সেই অঙ্কটাই বলুন, সেই সূত্রটাই বলুন, সে কিন্তু কোনোদিন ভুলবে না। আর এটাই যদি উল্টো হয়, আমরা যদি তাকে ডিক্টেটরশিপের মতো করে বলি, যদি আমরা তাকে বলি তুমি আজকে এটা যদি না করেছো তাহলে বেতের বাড়ি মারবো, যখন তার ফলটা মনের মতো নয়, সে কিন্তু সেই অঙ্কটা করতেও ভয় খাবে, বানানটা লিখতেও ভয় পাবে, ম্যাপটা পয়েন্টিং করতেও সে কিন্তু তখন ভয় খেয়ে যাবে। তাহলে কি, যদি শিখনের ফল আনন্দদায়ক না হয়, আনন্দদায়ক নয় এমন ফলাফল যদি পায়, তাহলে শিখন কি হবে, দুর্বল হয়ে পড়বে, শিখন হবে তখন দুর্বল। দুর্বল শিখনটা তো আমাদের লক্ষ্য নয়। আমরা কারা, আমরা হচ্ছে উঠবে টিচার, আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে শিখন যাতে শক্তিশালী হয়। আর শক্তিশালী শিখনকে করতে গেলে এই নীতিগুলো আমাদের জানতে হবে, কারণ এই নীতিগুলোর উপরে বেস করে কিন্তু আমাদেরকে একজন শিক্ষার্থীকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। প্রথম তার দেহকে মনকে প্রিপেয়ার করলাম, তারপর তাকে দিয়ে কোনো একটা টাস্ক আমি বারবার পারফর্ম করালাম, তাকে দিয়ে কোনো একটা টাস্ক প্র্যাকটিস করাতে থাকলাম। প্র্যাকটিস যখন করাতে থাকলাম, আমাদের যে লার্নিং আউটকামটা চাই সেটা যাতে তাদের জন্য আনন্দদায়ক হয় সেদিকে আমরা খেয়াল রাখবো। যখন সেদিকে আমরা খেয়াল রাখবো, তখন কিন্তু সম্ভাবনা থাকবে তার মধ্যে শিখনটা শক্তিশালী হওয়ার। যদি সেই ফলটা কোনো রকমে আমরা বুঝতে পারি শিক্ষার্থীর ক্ষেত্রে আনন্দদায়ক হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমাদের শিক্ষা পদ্ধতি চেঞ্জ করতে হবে, আমাদের সেই ফলটা চেঞ্জ করতে হবে, আমাদের টাস্কটা মেবি চেঞ্জ করতে হবে, পদ্ধতিকে চেঞ্জ করতে হবে, যাই চেঞ্জ করতে হোক না কেন, আমাদের মোট কথা উদ্দেশ্য হচ্ছে শিখনকে ফলপ্রসূ করতে গেলে যে কোনো টাস্কের বা যে কোনো শিখন প্রক্রিয়ার যে ফল, যে শিক্ষাটা আমরা দিতে চাইছি, সেটা সবসময় আনন্দদায়ক হতে হবে। আর যখনই আনন্দদায়ক হবে, তখনই কি দাঁড়াবে, তখনই সেই ক্ষেত্রে একটা বস্তু আমাদের মাথার সামনে আসবে, আমাদের চোখের সামনে আসবে। সেই বস্তুটা কি, প্রাথমিকতা। শিখন তখন প্রাথমিকতার নীতিকে অবলম্বন করবে। প্রাথমিকতার নীতিটা কি জিনিস, প্রাথমিকতার নীতি বলছে প্রাইমারি প্রিন্সিপাল। প্রাইমারি প্রিন্সিপাল কি বলতে চাইছে না, যে শিখনটা আমরা জীবনে প্রথমবার শিখবো, প্রথমবারের যে এক্সপিরিয়েন্স, প্রথমবার ধরুন সাইকেল চালাতে গিয়ে প্রথমবার পড়ে যাওয়া, সাঁতার কাটতে গিয়ে প্রথমবার জলের মধ্যে ডুবে যাওয়ার যে অনুভূতি, কিংবা হয়তো প্রথমবার সমুদ্র দেখা, কিংবা প্রথমবার পাহাড় দেখা, কিংবা প্রথমবার বরফ দেখা, কিংবা প্রথমবার দুর্গাপুজো দেখা, প্রথমবার হাতে খড়ি দেয়া, প্রথমবার কোনো একটা গল্পের বই পড়া, প্রথমবার হয়তো শঙ্কর আর অ্যালভারেজের অ্যাডভেঞ্চারটাকে অনুভব করা। এই যে গল্পগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের প্রথম যে অনুভূতিগুলো পেয়েছি না, সেগুলো কিন্তু সবসময় আমাদের কাছে খুবই মূল্যবান। যেরকম শঙ্কর আর অ্যালভারেজের গল্প মানে হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়, আমার জীবনে পড়া প্রথম গল্প, যেটা আমাকে সত্যি মন থেকে কিছু একটা সাড়া জাগিয়েছিল, অ্যাডভেঞ্চার কি হতে পারে সেটা আমাকে বুঝিয়েছিল। তাই আমার এখনো, সেটা আমি পড়েছিলাম মেবি ক্লাস 9 বা 10 পড়ি, আর আজকে আমি দাঁড়িয়ে আছি, গ্র্যাজুয়েশন হয়েছে আমার, ডিএলএড হয়েছে, এভরিথিং আমি করার পর আজকেও কিন্তু চাঁদের পাহাড় আমার মনের মণিকোঠায় খুব সযত্নে তার চিত্রগুলো, তার গল্পগুলো কিন্তু সাজানো রয়েছে। এই যে প্রথমবারের যে আনন্দটা, প্রথমবারের যে অনুভূতিটা, এটা সবসময় আমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে চাঁদের পাহাড় যখন আমি পড়েছিলাম, সেক্ষেত্রে শিখন প্রক্রিয়াটা এতটাই স্ট্রং হয়েছিল যে আজও তার দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসে, আজও আমি সেটাকে কল্পনা করতে পারি, আজও আমার শঙ্কর আমার মনের মতো, আজও অ্যালভারেজকে আমি আমার মতো করে কল্পনা করতে পারি। তো সেই জায়গায় এই যে প্রাথমিকতার নীতি এক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে শিখন ভীষণ ভালো হয়। ধরুন কোনো বাচ্চাকে কোনো যদি মিনিংলেস সিলেবেলস দেওয়া হয়, যেটাকে আমরা বলি ননসেন্স সিলেবেল, ননসেন্স, বইতেও এই কথাগুলো আছে, আপনারা দেখবেন। ননসেন্স সিলেবেল কি জিনিস না, সিলেবেল, ননসেন্স সিলেবেলে যদি দেখা যায় যে কোনো হিজিবিজি যে কোনো শব্দ, যে কোনো অ্যাবস্ট্রাক্ট যে কোনো শব্দ হয়তো 10টা বাচ্চাদেরকে দেওয়া হলো, বাচ্চারা কোনোটারই মানে বুঝলো না, কিন্তু তারা যখন বারবার একটা জিনিসকে রিপিট করতে থাকলো, সে কিন্তু প্রথম যে শব্দটা লেখা হয়েছিল, মেবি এবিসি হয়তো লেখা ছিল, সে কিন্তু এবিসিটা মনে রাখতে পারলো। তাহলে এবিসিটা কেন সে বারবার মনে রাখতে পারলো, আর মাঝের গুলোকে সব গুলিয়ে ফেললো যখন তাকে মুখস্থ ধরা হলো? কারণ সে প্রথমটা, ওই যে প্রাথমিকতা নীতি, প্রথম লাইনও এটাই শিখেছে, প্রথম কথাও এটাই শিখেছে, সেখান থেকে কিন্তু সে ননসেন্স সিলেবেল শেখানোর জন্য কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রাথমিকতার নীতি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। শুধু কি প্রাথমিকতার নীতি না, প্রাথমিকতার নীতির সাথে আরেকটা জিনিস আছে, সেটা হলো সাম্প্রতিকতার নীতি। সাম্প্রতিকতা, সাম্প্রতিকতার নীতি কি বলছে, যে কোনো রিসেন্ট ঘটনা, রিসেন্সি,
রিসেন্সির কথা বলে, সাম্প্রতিকতার নীতি। যে কোনো রিসেন্ট ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জিনিসগুলো কিন্তু আমাদের ভীষণভাবে মনে থাকে। যে কোনো সাম্প্রতিক ঘটনা মানে হতে পারে যে আজকে সকালে হয়তো আমি অঙ্কের একটা ফর্মুলা মুখস্থ করেছি, আজকে সকালে হয়তো আমি ইংরেজি কোনো একটা নতুন শব্দ পেয়েছি, আজকে সকালে হয়তো আমি কোনো একটা এমন ঘটনা জানতে পেরেছি, কোনো একটা জিওপলিটিক্যাল নিউজ পেয়েছি যেটা হয়তো আমার এই মুহূর্তে খুব ভালোভাবে মনে আছে, আমি নিউজটাই যাচ্ছি না, কিন্তু হতেই তো পারে। সাম্প্রতিক হতে পারে যে ইন্ডিয়া কোনো একটা ভালো ক্রিকেট ম্যাচ জিতেছে, তার এফেক্টটা আমাদের উপরে সবসময় বেশি থাকবে। সাম্প্রতিক হয়তো এইমাত্র আমি কোনো একটা মিষ্টি খেয়ে এলাম, সেই মিষ্টিটার স্বাদটা আমার এখনো মুখে লেগে আছে। তাহলে এই যে সাম্প্রতিক যে শিখনটা আমার হলো, কোনো একটা ব্যবহারে আমার পরিবর্তন আনলো, এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ শক্তিশালী, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভীষণ দৃঢ়। শুধু কি তাহলে প্রথমেরটাই দৃঢ় হবে না, শেষ যে জিনিসটা শিখেছি সেটাও কিন্তু আমাদের কাছে দৃঢ় হবে। শেষ মানে এই কারেন্ট, এই যে ননসেন্স লেভেল বলছিলাম, এবিসি প্রথম হয়তো শব্দটা একটা বাচ্চা পারলো, কারণ সে প্রথম ওটাই শিখেছিল। আর একটা জিনিস তারা পারবে, সেটা হচ্ছে শেষে যেটা শিখেছিল, হয়তো শেষে লেখা আছে এক্স ওয়াই জেড। এই যে এক্স ওয়াই জেড, সে মাঝখানের গুলো সমস্তটা গন্ডগোল করলো। প্রথমেরটা সে প্রাথমিকতার নীতির জন্য মনে রাখবে শিখনের, আর শেষেরটা সে সাম্প্রতিকতার নীতির জন্য কিন্তু মনে রাখবে। তাই শিশুদেরকে যে কোনো জিনিস যদি পড়াতে হয়, বোঝাতে হয়, তাহলে কিন্তু এই দুটো পদ্ধতি বা নীতি যদি আমরা জেনে রাখি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে একটি শিশু কেন প্রথমটা মনে রাখছে আর কেনই বা শেষেরটা মনে রাখছে, বা আমরাও ধরতে পারবো যে মাঝের গুলোতে তাহলে কি গন্ডগোল আছে, বা আমাদেরকে সেখানে কি স্ক্যাফোল্ডিং দেওয়া প্রয়োজন আছে, বা কি আমাদের হেল্প করা দরকার আছে, কি ডায়াগনোসিস করা দরকার আছে। ওকে, তো এর পাশাপাশি কি ননসেন্স লেভেল শেখানোর ক্ষেত্রে যেরকম প্রথম এবং শেষটা ভীষণ গুরুত্বপূর্ণ হয়, তাই বলে কি এর মাঝখানে যে জিনিসগুলো শেখা হয় সেগুলো কি তাহলে গুরুত্বপূর্ণ নয়? সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিভাবে গুরুত্বপূর্ণ? সেখানে শিখনের কোন নীতিটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে দেওয়া হচ্ছে তীব্রতার নীতির উপরে গুরুত্ব, তীব্রতার নীতি, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইন্টেন্সিটি। তীব্রতার নীতি কি বলছে না, যে কোনো শিখন যদি সেখানে আমাদের দেহ মন ভীষণভাবে যুক্ত থাকে, যদি সেখানে আমরা বারবার প্র্যাকটিস করি, যদি সেখানে প্রাথমিকতা সাম্প্রতিকতা যাই বলুন, যে নীতিই থাক না কেন, এর পাশাপাশি যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে প্রেরণা। যখন লেখাপড়া করার সময় তার সাথে প্রেরণা বা মোটিভেশন যুক্ত হবে না, ইন্ট্রিনসিক বলুন এক্সট্রিনসিক বলুন, মোস্টলি ইন্ট্রিনসিক মোটিভেশন, যেগুলো আমরা পরবর্তীকালে পড়বো। তো মোটিভেশন যে জায়গায় যুক্ত হয়ে যাবে, যখন শিখন প্রক্রিয়ায় চলে আসছে আমাদের তীব্রতার নীতি কি কখন প্রতিষ্ঠিত হচ্ছে, যখন আমাদের লেখাপড়ার মধ্যে বা ওই প্রসেসটার মধ্যে মনোভাব এসে যাচ্ছে, প্রেরণা এসে যাচ্ছে, আত্মিক একটা আনন্দ, একটা আত্ম উপলব্ধি এসে যাচ্ছে, তখন যে শিখনটা হবে তার যে তীব্রতা, সেটা কিন্তু প্রাথমিকতার নীতি সাম্প্রতিকতার নীতিকেও ছাড়িয়ে যাবে। না হলে কি মাঝখানে আমরা জীবনে কখন কবে 1 নম্বর ক্লাসে পড়েছি, 1-এ পড়েছি, কবে 2-এ পড়েছি, সবকিছু কি আমাদের মনে আছে ভিভিডলি? সবকিছু কিন্তু আমাদের মনে নেই, ভীষণ হেজি হয়তো সেই স্মৃতিগুলো, কিন্তু মাঝখানের ইয়ার্স গুলো থেকে কিছুই আমরা মনে রাখতে পারিনি। সবকিছু লেখাপড়া যা করেছি সবই কি আমরা ভুলে গেছি? তা কিন্তু ভুলিনি। কোনো সাবজেক্টের কোনো একটা গল্প হয়তো হতে পারে, সেটা ইংরাজির কোনো, হয়তো হতে পারে বাংলার কি ইতিহাসের কোনো একটা ঘটনা, কি ভূগোলের কোনো একটা বিষয় আমাদের মনের মধ্যে রয়ে যায়। কেন? কারণ সেখানে কোনো না কোনোভাবে আমরা ইন্ট্রিনসিকলি মোটিভেটেড হয়েছিলাম সেটা পড়ার জন্য। আমরা হয়তো এমন কিছু টিচিং মেটেরিয়ালস হয়তো টিচার্সরা ইউজ করেছিল, আমাদের মনের মণিকোঠে সেটা রয়ে গেছে। তাহলে সেখানে কি ভূমিকা নিয়েছিল? প্রেরণা একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিল, সেখানে একটা সদর্থক মনোভাব ভীষণ বড় ভূমিকা নিয়েছিল, যার জন্য সেই ক্ষেত্রে শিখনের কোন নীতিটা বরাদ্দ হয়েছিল না, তীব্রতার নীতির কারণে আজকের দিনে দাঁড়িয়েও যে কোনো সেই ধরনের যে কোনো বিষয় আমাদের মনের মধ্যে আসাটা খুব সহজে আসে, আমাদেরকে ব্রেনের মধ্যে খুব একটা জোর দিতে হয় না, সেগুলো বিস্মৃতিতে যায় না, সেগুলো জেনারেলি স্মৃতিতে রয়ে যায় বা স্কিমার মধ্যে খুব ভালোভাবে সেই জিনিসগুলোকে কিন্তু আমরা অ্যাটাচ করে রাখতে পেরেছি। তো এই গেল তীব্রতার নীতি। তীব্রতার নীতির পর আসছে স্বাধীনতার নীতি। স্বাধীনতার নীতি কি কথা বলছে? 7 নাম্বার হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতার নীতি হচ্ছে ফ্রিডম। কিসের থেকে ফ্রিডম? ক্লাসরুমের কঠিন ডিসিপ্লিন থেকে ফ্রিডম। পিন ড্রপ সাইলেন্স থাকবে, টিচাররা এসে শুধুমাত্র ডিক্টেটরশিপ করে যাবেন, ছেলেমেয়েরা শুধুমাত্র নলেজ রিসিভার হবে, এই সমস্ত জিনিস থেকে আমাদের স্বাধীনতা দিতে হবে। কারণ আমরা আজকের দিনে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন পড়ছি, যার কারণেই তো আজকে চাইল্ড ডেভেলপমেন্ট পড়াটা আজকে আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ। কারণ শিশুদের মনোভাব বোঝাটা, মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিশুদের শিক্ষাদান করাটা আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। আর সেই শিক্ষাদান করতে গেলে একটা জিনিস বারবার আমাদেরকে মনে রাখতে হয় কি না, ছোট ছোট বাচ্চারা কি, তাদেরকে আমরা বলছি লিটল সায়েন্টিস্ট, ছোট ছোট শিক্ষার্থীরা হচ্ছে লিটল সায়েন্টিস্ট। এই লিটল সায়েন্টিস্টরা কি করছে? জ্ঞানের অ্যাক্টিভ নির্মাতা, যেটাকে পরিষ্কার বাংলায় বলা হয়
জ্ঞানের সক্রিয় নির্মাতা বা অ্যাক্টিভ মেকার অফ নলেজ, আমরা এইভাবে বলে থাকি না যখনই আমরা শিক্ষার্থীদের নিয়ে কথা বলি কিনা ইনক্লুসিভ ক্লাসরুমে বা প্রোগ্রেসিভ একটা ক্লাসরুমে ছেলে মেয়েদের সবসময় অ্যাক্টিভ রাখা প্রয়োজন আছে, তাহলে তাদেরকে কি করতে হবে, স্বাধীন একটা পরিবেশ দিতে হবে, যে পরিবেশে তারা অ্যাক্টিভলি জ্ঞানকে নির্মাণ করতে পারবে, যে পরিবেশে কোনো ভয় থাকবে না, যে পরিবেশে জাজমেন্টের কোনো ইস্যু থাকবে না, যে পরিবেশে পরীক্ষা হবে, কি ফল হবে, কি রেজাল্ট হবে, সেই অনুযায়ী আমার কত রোল হবে, এই ফিয়ারগুলো যখন তাদের মধ্যে থাকবে না, যখন এই ফিয়ারগুলোকে তারা ভুলে যাবে, তখন তারা স্বাধীন হতে পারবে। আর যখন স্বাধীন হবে, স্বাধীনভাবে তাদের যে শিখন প্রক্রিয়াটা চলতে থাকবে না, যেটা তারা স্বাধীনভাবে তৈরি করবে না, সেখানে শিখনটা হবে সব থেকে বেশি গাঢ়, সব থেকে বেশি দৃঢ়, সব থেকে বেশি শক্তিশালী। আর ঠিক এরই উল্টো দিকে যে শিখন পরিস্থিতি থেকে আমরা এসেছি, যে শিখন পদ্ধতি থেকে আমরা পড়াশোনা করেছি, যেখানে স্যার মানে ভয়ানক একটা বিষয় ছিল, ডাইনোসরের মতো, যে হয়তো আমাদেরকে খেয়েই নিতে পারেন, আমাদেরকে শাস্তি দেবেন, মারধর করবেন, পড়া না পারলে ক্লাস থেকে বার করে দেবেন, পড়া না পারলে আমাদের কান ধরে উঠবোস করাবেন, এই যে আমরা সবসময় ভয়ের মধ্যে থেকেছি না, তার জন্য কিন্তু শিখন প্রক্রিয়া সহজ হতে গিয়েও আমাদের কাছে হতে পারেনি। তাই আমাদেরকে অ্যাজ এ টিচার কি করতে হবে, ছেলে মেয়েদেরকে স্বাধীন রাখতে হবে, এবং শিখনের স্বাধীনতার নীতিকে আমরা যদি অবলম্বন করতে পারি, তাহলে তার মধ্যে দিয়ে তারা যেটা শিখবে, সেটার যে শিখন হবে সেটা অনেক দৃঢ় শিখন হবে। এর পাশাপাশি হচ্ছে প্রয়োজনীয়তার নীতি। প্রয়োজনীয়তার নীতি কিসের কথা বলে? 8 নম্বর হচ্ছে প্রয়োজনীয়তা। কোনো জিনিস যখন একটি শিশু শিখছে, প্রয়োজনীয়তা যখন তার মধ্যে আছে, যখন সে জানে আমি কেন শিখছি, তখন কি হয়, তার মনোভাবটা সেই অনুযায়ী তৈরি হয়। বা প্রয়োজনীয়তা নীতি কি বলে, হয়তো আমি একটা ছবি আঁকতে যাচ্ছি, মনে মনে আছে আমি ছবি আঁকবো, কিন্তু ছবি আঁকার জন্য না আমার কাছে কাগজ আছে, না পেন্সিল আছে, না চক আছে, না ডাস্টার আছে, না কোনো কালার আছে। যদি কোনোটাই না থাকে, তাহলে সেখানে শিখন প্রক্রিয়া চলবে কি? ছবিটা আমার আঁকা হবে কি? আঁকা হবে না। তাহলে শিখনের ক্ষেত্রেও কি, শিখন যদি আমাদেরকে সঠিক করতে হয়, তাহলে কিছু জিনিসের আমাদের প্রয়োজন আছে। সেই জিনিসগুলো কি? দক্ষতা প্রয়োজন আছে, ক্ষমতা প্রয়োজন আছে, মনোভাব প্রয়োজন আছে। এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে যে কোনো শিখন প্রক্রিয়া কিন্তু আমাদের মধ্যে চলতে পারে। যে কোনো জিনিস শিক্ষার জন্য যে শিখন প্রক্রিয়া, সেটা খুব দৃঢ় হবে যদি আমাদের ক্ষমতা, আমাদের দক্ষতা, যদি আমাদের মনোভাব সঠিক থাকে। আর এই নীতিগুলোকে যদি আমরা অ্যাজ এ টিচার অবলম্বন করতে পারি, তাহলে একটা শিশুকে আমরা সঠিকভাবে অ্যানালিসিস করতে পারবো যে কেন একটা শিশুর মধ্যে শিখনটা যেটা হলো দৃঢ় হলো, কেন একটা শিশুর মধ্যে শিখনটা যেটা হলো সেটা দুর্বল হলো, কোন জায়গায় সমস্যা হয়েছিল। সে কি দেহমন থেকে প্রস্তুত ছিল না? সে কি প্র্যাকটিসটা এনাফ করেনি? সে যখন প্র্যাকটিস করেছে তার মধ্যে কি প্রাথমিকতার নীতি ছিল? যে সে যখন প্র্যাকটিস করেছে সাম্প্রতিকতার নীতি কি সে ব্যবহার করেছে? তীব্রতা কি তার মধ্যে কিছু মাত্র ছিল? তার মধ্যে কি প্রেষণা এসেছিল? যদিও এসে থাকে, তার মধ্যে কি দক্ষতা ছিল? তার মধ্যে কি ক্ষমতা ছিল? তার মধ্যে কি মনোভাব ছিল? এই জিনিসগুলোকে যদি আমরা বুঝতে পারি, অ্যানালিসিস করতে পারি, তাহলে একটা সময় যখন আমরা পাঠদান করব শিশুদের, তখন তাদেরকে ওই পাঠদানে আমরা কি করতে পারবো, মনোবৈজ্ঞানিক দিক থেকে সাহায্য করতে পারবো, এমন একটা পরিবেশ তৈরি করতে পারবো, এবং একটা যে কোনো টপিককে এমনভাবে আমরা রিপ্রেজেন্ট করবো যে ক্লাসে যদি 20টা বাচ্চা থাকে, তাহলে 20টা বাচ্চার মধ্যেই যেন ইন্ট্রিনসিক মোটিভেশন আছে সেই বিষয়টাকে শেখার, এবং সেক্ষেত্রে কি হবে, তাদের মধ্যে না দৃঢ় শিখন হওয়া সম্ভব হবে তখন তাদের মধ্যে। তো এই গেল প্রয়োজনীয়তার নীতি। এর সাথে সাথে শেষ হলো কি, শিখনের পার্ট 2 এর যে নীতি সমূহ, শিখনের যে সমস্ত নীতি সমূহ, সেগুলো এখানে শেষ হলো। এরপর হচ্ছে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব, শিখনের উদ্দেশ্য। শিখনের উদ্দেশ্য বা অবজেক্টিভস। আমরা জানি শিখন কাকে বলে না, আচরণের পরিবর্তনকেই কিন্তু আমরা এক কথায় শিখন বলে থাকি। কিসের মাধ্যমে হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো আমি প্রথম দিনই আলোচনা করেছিলাম। তো একটা শিশুর মধ্যে যদি আচরণের পরিবর্তন হয়, তাহলে নিশ্চয়ই তার ব্যবহারিক দিকটার পরিবর্তন হচ্ছে, তবেই আমরা দেখতে পাচ্ছি যে তার আচরণটা পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে একটা জিনিস আমরা খুব সহজে বলতে পারি যে ব্যবহারের বাঞ্ছিত পরিবর্তনই হলো শিখনের একটা উদ্দেশ্য। ব্যবহারের বাঞ্ছিত পরিবর্তন। ব্যবহারের বাঞ্ছিত পরিবর্তন হলো শিখনের উদ্দেশ্যের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যার মধ্যে পরিবর্তন ব্যবহারিক দিকে কোনগুলো পরিবর্তন হবে, জ্ঞান, অনুভূতি এবং কর্মমূলক। জ্ঞান, অনুভূতি এবং কর্মমূলক যে পরিবর্তন, ব্যবহারিক দিকের পরিবর্তন, সেটার মাধ্যম দিয়ে কি হবে, শিখনের যে উদ্দেশ্য, এর মাধ্যম দিয়ে পরিবর্তন হলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, ব্যবহারিক দিকটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এরপর দুজন শিখন উদ্দেশ্যগুলিকে বাস্তবায়িত করা মানে হচ্ছে টিচিং লার্নিং যে এইমস গুলো হয়, টিচিং লার্নিং এইমস এর মধ্যে কি জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এইগুলো শিশুর মধ্যে তৈরি করা। যে কোনো বিষয় নিয়ে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা,
এই যে স্কিলগুলো হয় না, এইগুলোকে যদি একটা শিশুর মধ্যে ডেভেলপ করতে হয় তাহলে শিক্ষণ এটাই হচ্ছে শিক্ষণের উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। ধরুন একটা ত্রিভুজ বা একটা চতুর্ভুজ, ত্রিভুজ কাকে বলে, চতুর্ভুজ কাকে বলে, তার মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে, সেখান থেকে তার বোধ তৈরি হবে, প্রয়োগ করতে পারবে, সে ওটাকে এঁকে দেখাতে পারবে ত্রিভুজ দেখতে কেমন, চতুর্ভুজ দেখতে কেমন। আবার কোনো একটা হয়তো জমিতে গেল বা কোনো একটা যে কোনো সারাউন্ডিং এ সে গিয়ে পৌঁছালো, জমিতে গিয়ে পৌঁছালো, সেই জমিটার যে শেপ সেটা দেখে সে বুঝতে পারলো আচ্ছা এটা চতুর্ভুজ আকারে আছে কি ত্রিভুজ আকারে আছে। এই যে সে জীবনের যে একটা জ্ঞানকে প্রয়োগ করতে পারলো, প্রয়োগমূলক দক্ষতা তার মধ্যে এলো। এখান থেকে কি বোঝা যায়, এটাই তো শিক্ষণ পদ্ধতির একমাত্র উদ্দেশ্য। শিশুদেরকে যা কিছু ক্লাসরুমের মধ্যে শেখানো হবে বা বাস্তবে শেখানো হবে সেটাকে সে সঞ্চালিত করবে, অন্যান্য ক্ষেত্রেও তার জ্ঞানটাকে প্রয়োগ করতে পারবে, এটাই শিক্ষণের উদ্দেশ্য। শিক্ষণ বেসিক্যালি তার উদ্দেশ্য। এর পাশাপাশি 3 নম্বর হচ্ছে উপযুক্ত বৃদ্ধি এবং বিকাশ তাতে সাহায্য করা। উপযুক্ত বৃদ্ধি বিকাশে সাহায্য করা মানে আমরা জানি বৃদ্ধি এবং বিকাশ একটা, বৃদ্ধি হচ্ছে একটা নির্দিষ্ট সময় অবধি চলে, পরিণামন অবধি। বিকাশ কতদিন অবধি চলে, যতদিন আমরা বাঁচবো। বিকাশ স্পাইরালি চলতে থাকে, কখনো লিনিয়ার হয় না। আর এই বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে কে? শিক্ষণ। বৃদ্ধি বিকাশের অনেক ডোমেন আছে আমরা জানি। প্রথমত হচ্ছে যে ফিজিক্যাল, কগনিটিভ, অনেক ডোমেনে বিকাশ হতে পারে, সোশ্যাল, মোরাল, ইমোশনাল, বিভিন্ন দিকে বিকাশ সবসময় হচ্ছে। এই বিকাশগুলোকে সঠিকভাবে যাতে হয় সেক্ষেত্রে কে ব্যবহার করে, সেক্ষেত্রে কে তার ভূমিকা নেয়? শিক্ষণ কিন্তু একটা বিশাল বড় ভূমিকা নেয় এই সমস্ত ডোমেনগুলো ডেভেলপমেন্টের, যাতে সঠিকভাবে হয়, উপযুক্তভাবে হয় সেক্ষেত্রে। এর পাশাপাশি কি শিক্ষার্থীর সার্বিক ব্যক্তিসত্তার বিকাশ ঘটানো। সার্বিক ব্যক্তিসত্তার বিকাশ মানে কি? 4 নম্বর হচ্ছে সার্বিক ব্যক্তিসত্তা। ব্যক্তিসত্তার ইংরেজি হচ্ছে পার্সোনালিটি, তার মানে সার্বিক ব্যক্তিসত্তার বিকাশ। একটা ব্যক্তির সার্বিক ব্যক্তিসত্তা মানে সম্পূর্ণ গোটাটা, পা থেকে মাথা অব্দি একটা ব্যক্তির কথা বলা থেকে শুরু করে তার বডি ল্যাঙ্গুয়েজ, সেভাবে কিভাবে সে দাঁড়ায়, কিভাবে তার হাত পা নাড়ে, যখন কারোর সাথে কথা বলে সে কিভাবে বলে, সে যখন কোনো একটা ব্যক্তির সাথে কথা বলতে বলতে কনভারসেশনের মাঝখানে সে চুপ থাকে, যখন সে কিভাবে চুপ থাকে, কি তার অ্যাটিটিউড হয়, সে যে কোনো ঘটনাকে অ্যাপ্রোচ কিভাবে করে, এই সমস্ত কিছু কিসের উপর নির্ভর করে? ব্যক্তি সত্তার বিকাশ কেমন হয়েছে তার উপরে নির্ভর করে। আর এই ব্যক্তি সত্তার বিকাশটা সম্পূর্ণ হবে যদি তার শিখন দৃঢ় হয়, শিখন যদি শক্তিশালী হয়। আর শক্তিশালী শিখনের উদ্দেশ্য এটাই যে একটা ব্যক্তির ব্যক্তি সত্তার সার্বিক দিক থেকে আমরা বিকাশ করব। এর পাশাপাশি হচ্ছে সার্থক অভিযোজন। যে কোনো পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য একটা ব্যক্তির দরকার হচ্ছে সার্থক শিখন হওয়া। যদি একটি ব্যক্তির শিখন সঠিক হয় তাহলে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে সে কিন্তু অভিযোজন করতে পারবে, নিজেকে সময় অনুযায়ী পরিবর্তন করতে পারবে, অ্যাডাপ্ট করতে পারবে, অ্যাসিমিলেট করতে পারবে, অ্যাকোমোডেট করতে পারবে তাদের স্কিমাকে। এর পাশাপাশি ব্যবহারিক অর্থাৎ আচরণের পরিবর্তন সেই অনুযায়ী সে করতে পারবে। তবেই তো গিয়ে একটা সোসাইটির যে নর্ম, একটা সোসাইটির যে একটা ধরন থাকে তাদের জীবনকে নির্বাহ করার, সেই অনুযায়ী সে চলতে পারবে। এর পাশাপাশি শিক্ষণের উদ্দেশ্য হচ্ছে জীবনের লক্ষ্য অর্জন করা। জীবনের লক্ষ্য মানেটা কি? প্রত্যেকটা ব্যক্তিরই কিন্তু একটা জীবন দর্শন থাকে। জীবন দর্শন মানে প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা বাবা মা চায় তার সন্তানকে বড় করে আমি কাউকে ডাক্তার করবো, কাউকে ইঞ্জিনিয়ার করবো, ভালো মানুষ করবো, একজন ভালো টিচার করবো, সমাজের একজন সুনাগরিক করে তুলবো। সে কোনোদিন মিথ্যা কথা বলবে না, সে কোনোদিন ব্যভিচার করবে না, সে কোনোদিন অন্যায় করবে না। কিংবা আমি হয়তো কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকে জীবনে আইডল বানালাম, সেটা আমার নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারেন, স্বামীজি হতে পারেন, শ্রীরামকৃষ্ণ হতে পারেন, পরমহংসদেব। তো এই যে আমরা এক একটা ব্যক্তিকে আইডলাইজ করি আমাদের লাইফে, বা তাদের মতো হওয়ার চেষ্টা করি, তাদের মতাদর্শকে আমরা অবলম্বন করে এগোনোর চেষ্টা করি, এর মাধ্যম দিয়ে কি হয় বলুন তো? এর মাধ্যম দিয়ে কিন্তু সার্থক শিখন হয়। আর সার্থক শিখনের লক্ষ্যই কিন্তু আমাদের জীবনে যা লক্ষ্য আমরা সেট করেছি নিজেদের জন্য, সেই লক্ষ্যটাকে সম্পূর্ণরূপে গ্রহণ করা এবং সেটাকে জীবনে ফলপ্রসূ করা, এগুলো গেল শিখনের উদ্দেশ্য। এই আমরা যখন অ্যাজ এ টিচার ছেলে মেয়েদেরকে শেখাবো, শিখন প্রক্রিয়া যখন আমাদের চোখের সামনে ঘটতে থাকবে, আমাদের জানতে এবং অজান্তে দুটো ভাবেই, ক্লাসরুমের মধ্যে, ক্লাসের বাইরে, সব সময়
আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শিখনের এই যে উদ্দেশ্যগুলো আমরা কোনো এক সময় শিখেছিলাম বা জেনেছিলাম বা আমরা আত্মস্থ করেছিলাম, সেইগুলো কি আমাদের স্টুডেন্টসদের মধ্যে বা আমাদের পরিবার পরিজনের মধ্যে কি সেগুলো ট্রান্সলেট হচ্ছে? যদি হয় তাহলে বুঝবো হ্যাঁ সঠিক শিখন হয়েছে, যদি তা না হয় তাহলে বুঝতে হবে যে না সঠিক শিখন কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে সেই বিষয়গুলো নিয়ে যে কেন হচ্ছে না। এরপর আসা যাক শিখন যে হয়, শিখনের বিভিন্ন মাত্রা থাকে। কি সেই মাত্রা? যেটাকে বলা হয় ডাইমেনশনস অফ লার্নিং। একটা কথা বলে রাখি যেটা আমাদের মনে রাখা খুব সহজ, শিখনের মাত্রা হচ্ছে সম্পূর্ণরূপে 3D একটা মাত্রা। 3D মানে 3 ডাইমেনশন, এর 3টেই ডাইমেনশন আছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা বলে থাকি। 3D মানে দৈর্ঘ্য হলো, প্রস্থ হলো এবং উচ্চতা হলো। এক্ষেত্রেও কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিভাবে মনে রাখবো আমরা? প্রথম হচ্ছে শিখনের মনশ্চালক মাত্রা, যেটাকে বলা হচ্ছে ইংরেজিতে সাইকোমোটর ডেভেলপমেন্ট, সাইকোমোটর ডোমেন অফ লার্নিং, ডেভেলপমেন্ট না ডোমেন। সাইকোমোটর ডোমেনে কি হয়? যে কোনো কার্যকে সম্পাদন করার যে দক্ষতা ধীরে ধীরে বাড়ে দৈহিক এবং পেশিগত দিক থেকে, দৈহিক দিক থেকে এবং পেশিগত দিক থেকে। দৈহিকের সাথে পেশিগত তো অবশ্যই, পাশাপাশি পেশিগত, বাট তাও আমি উল্লেখ করে দিলাম কারণ এটা ইম্পর্টেন্ট। পেশিগত দক্ষতা তো দুভাবে আসে না, একটা হচ্ছে গ্রস মোটর স্কিল এবং ফাইন মোটর স্কিল। আমরা জানি প্রথমে হচ্ছে আমাদের শরীরের যে কেন্দ্র বরাবর যে মাসেলগুলো থাকে অর্থাৎ সুষুম্না কাণ্ডের আশেপাশে, কারণ একটা শিশু যখন আমরা বৃদ্ধি বিকাশ করেছি জানি কোনো একটা জিনিসকে গ্র্যাব করতে গেলে সম্পূর্ণ দেহ নিয়ে ঝাঁপিয়ে পড়ে। আবার যখন সে শিশুটা বড় হয়ে যায় তখন সে নিজের দুটো আঙুলকে 3টে আঙুলকে কাজে লাগিয়ে পেন ধরতে পারে, যে কোনো জিনিসকে তারা গ্র্যাব করতে পারে। আমি যেরকম পারছি আজকে মার্কারটা ইউজ করতে, যখন প্রথম আমি পেন ধরেছি আমি নিশ্চয়ই এইভাবে ধরতে পারিনি। তো এই যে গ্রস মোটর স্কিল ফাইন মোটর স্কিলকে ডেভেলপ করার মাধ্যম দিয়ে যে কোনো কাজ বারবার প্র্যাকটিস করে শিখনের বিভিন্ন নীতির মধ্যে দিয়ে এসে যখন আমরা সেটাকে করতে পারি, সেই কর্ম সম্পাদন করার দক্ষতাটা যখন আমাদের মধ্যে বৃদ্ধি পেয়ে যায়, তখন যে ডোমেনটা তৈরি হলো মাত্রা, শিখনের যে মাত্রাটা কমপ্লিট হলো সেটা হচ্ছে মনশ্চালকমূলক বা সাইকোমোটর ডোমেন অফ লার্নিং। এর পাশাপাশি কি জিনিস থাকে? জ্ঞানমূলক, জ্ঞানমূলক মাত্রা, যেটা হচ্ছে কগনিটিভ ডোমেন। কগনিটিভ ডোমেনের মধ্যে কি পড়ছে? যে কোনো জিনিস ধরুন কাকে বলে, তার কি বৈশিষ্ট্য, সেটাকে ছোট করা। ধরুন যে কোনো একটা রচনা দেয়া হলো, তাকে হিন্টস দেওয়া হলো, হয়তো একটা টপিক তুলে দেওয়া হলো যে এইটা সম্পর্কে রচনা লেখো, সেটা লিখতে পারা। যে কোনো জিনিসকে ভাব সম্প্রসারণ করতে পারা, কোনো একটা অনেক বড় এসেকে জিস্ট নিয়ে আসা, কোনো একটা কবিতার সারসংক্ষেপ লিখতে পারা, সাম অ্যান্ড সাবস্ট্যান্সকে বার করতে পারা। এই যে কোয়ালিটিগুলো একটা মানুষের মধ্যে তৈরি হয় না, এটা শিখনের কোন মাত্রাকে নির্ধারণ করে? জ্ঞানমূলক মাত্রা। জ্ঞানমূলক মাত্রার সাথে কোথাকার যুক্ত? আমি বলেছি কগনিটিভ ডেভেলপমেন্ট, মানে ব্রেনের ডেভেলপমেন্টের সাথে যুক্ত। এখানে কি থাকবে? যুক্তি, তর্ক, সমস্ত কিছু থাকবে। এখানে স্মৃতি থাকবে, বিস্মৃতি থাকবে, স্কিমা এখানে থাকবে, স্কিমা ডেভেলপ হবে। এই সমস্ত কিছু যা কিছু পড়াশোনার ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে, জ্ঞানকে বাড়ানোর ক্ষেত্রে যা কিছু হয়, শিক্ষা ক্ষেত্রে যা কিছু হয়, সমস্ত একটা ডোমেনের মধ্যেই পড়ে। কি ডোমেন? জ্ঞানমূলক ডোমেনের মধ্যে পড়ছে। আর এই জ্ঞানমূলক ডোমেনের পাশাপাশি যে জিনিসটা ভীষণ গুরুত্বপূর্ণ, 3Dর একটা গেল দৈর্ঘ্য, একটা গেল প্রস্থ, এরপর হচ্ছে উচ্চতা। যে উচ্চতা ছাড়া কখনোই আমরা এগোতে পারবো না, সেটা হলো অনুভূতিমূলক, অনুভূতিমূলক মাত্রা, অফেক্টিভ ডোমেন। অফেক্টিভ ডোমেন মানে কি? এফেক্টিভ না কিন্তু অফেক্টিভ, তাই উচ্চারণটা ঠিক রাখবেন। অনুভূতিমূলক মাত্রার সাথে কি যুক্ত? অনুভূতি মানে আমাদের ইমোশনস, আমাদের যে প্রাক্ষবিক বিকাশ হয়, রাগ, দুঃখ, ভালোবাসা, সমস্ত কিছু যা কিছু আমরা প্রক্ষোভ জীবনে অনুভব করতে পারি, সেই প্রক্ষোভগুলো একটা সময় আমাদের আউট অফ কন্ট্রোল থাকে। যখন আমরা ছোট থেকে বড় হতে থাকি ধীরে ধীরে সেই প্রক্ষোভগুলোকে আমরা বিকাশ হয়, প্রাক্ষবিক বিকাশ হয়, আমরা তার উপরে কমান্ড হাসিল করি। প্রথমে সেই অনুযায়ী আমরা চলতাম, অ্যাডোলেসেন্স আসে, টার্ময়েল তৈরি হয় আমাদের লাইফে। যখন টার্ময়েলগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি, একটা সার্টেন এজ আমরা পৌঁছাই, প্রাক্ষবিক দিক থেকে আমরা ম্যাচিওর হই, শরীর আমাদের পরিণমনের জায়গায় পৌঁছায়, অর্থাৎ শরীরও আমাদের ম্যাচিওর হয়, মানসিক দিক থেকে আমরা ম্যাচিওর হই। তখন শিখনের কোন জিনিসটা মাত্রা পায় বা কোন মাত্রাটা সফল হয়? তখন হচ্ছে অনুভূতিমূলক মাত্রাটা। অনুভূতিমূলক মাত্রার মধ্যে আমি আগেই বলেছিলাম যে যে কোনো জিনিসের প্রতি আগ্রহ, ভালোবাসা, পছন্দ, অপছন্দ, যা কিছু মনোভাব হয়, সমস্ত কিছুই কিন্তু এই অনুভূতিমূলক মাত্রার মধ্যে পড়ে। তাহলে 3Dর মধ্যে একটা গেল দৈর্ঘ্যের মধ্যে পড়ে মনশ্চালক, প্রস্থ হচ্ছে জ্ঞানমূলক এবং অনুভূতি হচ্ছে উচ্চতা। 3D যে ডাইমেনশন হয় সেই 3D ডাইমেনশন দিয়ে আমরা মনে রাখবো শিখনের মাত্রাগুলো মনশ্চালকমূলক হবে। প্রথম হচ্ছে দেহকাণ্ড, দেহটা থাকলে তবেই তার মধ্যে বাকি জিনিসগুলো নিয়ে আমরা গুরুত্ব দিতে পারবো।
প্রথমে হচ্ছে আমাদের দেহটা ইম্পর্টেন্ট, এবার দেহ এলো, কিন্তু দেহটাকে চালনা করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ব্রেনটাকে অ্যাক্টিভ হতে হবে। ব্রেন অ্যাক্টিভ হওয়া মানে আমাদের নলেজ অ্যাক্টিভ হলো। তাহলে দ্বিতীয় মাত্রা এলো জ্ঞানমূলক মাত্রা, আমাদের জীবনে নলেজ এলো। কিন্তু নলেজ আর দেহ উইদাউট ইমোশন কিন্তু কখনোই কাজে লাগবে না। কারণ আমরা মানুষ এই কারণেই উৎকৃষ্টতম প্রাণী অন্যান্য জগতের থেকে, আমরা এই কারণেই আলাদা, কারণ আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করতে পারি। তাই মনের ভূমিকা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ অনুভূতি। আমাদের অনুভূতি যদি ডোমেনের মধ্যে না থাকে, শিখনের মধ্যে না থাকে, তাহলে সেই শিখন কিন্তু কখনোই গাঢ় হবে না, কখনোই সেই শিখন কিন্তু দৃঢ় হবে না, শক্তিশালী হবে না। তাই যখন আমরা শিখনের জন্য কাউকে কোনো একটা শিখন প্রসেসকে হয়তো আমরা অ্যানালাইজ করছি বা কোনো একটা বস্তুকে কারোর সামনে আমরা প্রেজেন্ট করছি ছেলে মেয়েদের সামনে, তখন কিন্তু এই তিনটে মাত্রাই আমাদেরকে ভীষণভাবে গুরুত্ব দিতে হবে। তো এই গেল আজকের ক্লাস। যদি আপনাদের মনে হয় যে আপনারা কিছু ভ্যালু পেয়েছেন, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনাদের আশেপাশের ব্যক্তির সাথে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমি আবারও বললাম, দেখা হবে এর পরের ভিডিওতে শিখনের পার্ট 3-তে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ।